তারপর মাকে খাবার খাওয়াই ওষুধ খাওয়াই দিলাম। মা তুমি এখন রেস্ট করো। ঠিক আছে বাবা। আমি আমার রুমে আসলাম আর ভাবতেছি মা কি নিয়ে টেনশন করে ভেবে পাচ্ছি না। এভাবে বাড়িতে টুকটাক কাজ করতে করতে সারাটা দিন চলে গেলে কিছু ভালো লাগতেছে না। তাই একটু ফেসবুকে ঢুকলাম। ঢুকে দেখি সেই দিনের মেয়েটা অনেকগুলো মেসেজ দিয়েছে। কেমন আছেন, কি করেন ইত্যাদি অনেক মেসেজ দিয়েছে। আমি মেসেজগুলো দেখতেছি, তাতে আবার নতুন একটা মেসেজ আসলো। কেমন আছেন? আর আপনি ফেসবুকে বেশি আসেন না কেন? ভালো নাই, একটু ব্যস্ত থাকি দেখে প্রতিদিন ফেসবুকে আসা হয় না। ও আচ্ছা, আপনি ভালো নাই কেন বলা যাবে কি? আমার মা আজকে অসুস্থ, তাই ভালো নাই। ও, তো আপনার মাকে ডাক্তার দেখিয়েছেন কি? হুম। তো কি বলল ডাক্তার? তেমন কিছু না, বলল যে খাবার ঠিক মতো না খাওয়ার জন্য। ও, এভাবে মেয়েটার সাথে অনেক কথা হলো। একসময় আমি ফেসবুক থেকে বাহির হলাম, আর ভালো লাগতেছে না, তাই মোবাইলে দেখি রাত 8টা বেজে গেছে। তাই খাওয়ার জন্য রুম থেকে বাহির হলাম। দেখতেছি মা খাবার প্লেটে বেড়ে দিচ্ছে। মা, তুমি এই শরীর নিয়ে বাহিরে এসেছো কেন? আমি ঠিক হয়ে গেছি বাবা, তুই বস এখানে, আমি খাবার দিতেছি। ঠিক আছে দাও। ভাই, মা যে কি জিনিস সেটা যার নাই সেই বুঝে। আমার মার আমার জন্য শ্রেষ্ঠ মা, যে আমাকে 10 মাস গর্ভে ধরে লালন পালন করেছে। এই মেয়ে আমরা আজকে কত অবহেলা করতেছি। ভাই, বউ পাইলে মাকে ভুলে যাই, এটা ভাবতে হবে। মা তো আমাদের জন্ম দিয়েছে, আবার খেয়ে না খেয়ে ছোট থেকে বড় করেছে। বড় হয়ে মাকে ভুলে যাচ্ছি। ভাই, মার আগে বউ না, মা বাবা হচ্ছে আমাদের জান্নাত আর জাহান্নাম। মার পায়ের নিচে আমাদের জান্নাত। মাকে সম্মান দিতে শিখুন। মা যদি আমাদের ব্যবহারে না রাজি হয় তাহলে আমাদের দুনিয়া আর আখিরাতে কিছুই নাই। তাই বউকে পেয়ে মাকে ভুলে যাইয়েন না। মা কি জিনিস সেটা বুঝবেন মা যখন থাকবে না। কথায় আছে না যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, সেটাই হচ্ছে মা থাকতে মার মর্ম বুঝি না। মাকে অবহেলা না করে ভালোবাসতে শিখুন। ভাই, আপনারা যারা বউ পেয়ে মাকে ভুলে গেছেন, প্লিজ মাকে আবার আগের মতো ভালোবাসেন। যেমন শিশুকালে মাকে ছাড়া কিছু বুঝতেন না, সেই রকম বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা পাওয়া যাবে না। আজকে আমার মা শুধু মাথা ঘুরে পড়ে যাওয়াতে মনে হচ্ছে মা ছাড়া তো আমি অচল, মাকে ছাড়া বাঁচবো না আমি। সেই জন্য বলতেছি, মাকে অবহেলার চোখে না দেখে ভালোবাসার চোখে দেখেন। তারপর রাতে মাকে খাবার খাইয়ে দিয়ে আমি ওষুধ খাওয়াই দিলাম। মাকে বললাম, মা তুমি এখন ঘুমাও, আমি যাচ্ছি। ঠিক আছে বাবা, যা। তারপর মার রুম থেকে আমি আমার রুমে আসলাম। কাল থেকে তো আর রাফিজাকে পড়াতে যাব না, তাই ভাবতেছি আমাকে আর একটা ছাত্র ঠিক করতে হবে কালকে। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেছি নিজেই জানি না। ঘুম ভাঙলো ফোনে টোনের কারণে। ফোনটা হাতে নিয়ে দেখি প্রায় 50টা মিসড কল। এতগুলো কল কে করলো ভেবে পাচ্ছি না। ফোনে লক খুলে তো আমি অবাক, কারণ রাফিজা এতগুলো ফোন দিয়েছে। ফোনটা আবার বেজে উঠল, তাই ফোনটা রিসিভ না করে বন্ধ করে রাখলাম। ফোন রিসিভ করলে শুধু ফাইজলামি করবে, ওকে তো আমি আর পড়াতে যাব না। কি ব্যাপার, স্যারকে এতগুলো কল দিলাম কিন্তু রিসিভ করতেছে না কেন? দেখি আর একবার ফোন দিয়ে দেখি, কিন্তু ফোন তো বন্ধ বলতেছে। আবার দিলাম, এক কথায় বলে শুধু। কি হলো স্যার? এর কোনো বিপদ হলো না তো? কি হলো স্যারের, কোনো বিপদ হলো না তো? কি ব্যাপার রাফিজা, এত ছটপট করতেছিস কেন? আর মনে হচ্ছে টেনশনে আছিস। আর বলো না, স্যার আজকে পড়াতে আসতেছে না কেন? আমার যে খুব টেনশন হইতেছে। তো কি হয়েছে? মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই আজকে তোকে পড়াতে আসে নাই। কিন্তু স্যারকে আমি অনেক ফোন দিলাম, রিসিভ করতেছে না। আমার না খুব টেনশন হচ্ছে। কান্না করতেছিস কেন রে রাফিজা? আচ্ছা একটা কথা বলতো, তুই কি তোর স্যারকে ভালোবাসিস? কিছু বলতেছে না। কি হলো বল, তোর স্যারকে কি তুই ভালোবাসিস? হুম, কবে থেকে? প্রথম যেদিন আমাকে পড়াতে আসছে সেদিন থেকে। তো তোর ভালোবাসার কথা তোর স্যারকে বলেছিস? কিন্তু রাজি হয় নাই, না করে দিয়েছে। আমি বড়লোক দেখে ও আমাকে ভালোবাসবে না, আমাদের সম্পর্ক কেউ নাকি মেনে নেবে না। এটাও ঠিক, কিন্তু আমি অত কিছু বুঝি না, যদি স্যারকে না পাই তাহলে বিষ খেয়ে মারা যাব।
এটা কি বলতেছিস বোন? এটা হয় না। তুই কই আর তোর স্যার কই? এই সম্পর্ক কখনো কেউ মেনে নিবে না। আর তুই এখনো ছোট, আবেগের বয়সে এগুলো বলতেছিস। এগুলো না ভেবে মন দিয়ে পড়ালেখা কর, ওকে? তুমি বুঝতেছো না আমি কতটা স্যারকে ভালোবাসি। স্যারকে আমি একদিন না দেখলে মনে হয় হারিয়ে ফেলেছি। আমি স্যারকে চাই। এরকম করিস না বোন, আন্টি শুনলে কষ্ট পাবে। না, আমি কিছু চাই না, আমি শুধু স্যারকে চাই। কি হয়েছে রে মিম? রাফিজা সকালে উঠে কান্না করতেছে কেন? তোমার মেয়ে নাকি তার স্যারকে ভালোবাসে, আজকে ওর স্যার পড়াতে আসে নাই দেখেও কান্না করতেছে। কি বলতেছিস? ও ওর স্যারকে ভালোবাসে মানে? এদিকে রাফিজা মাথা নিচু করে দাঁড়িয়ে ওর মা এবং বোনের কথা শুনতেছে। এটা কিভাবে সম্ভব? ও ছেলের কি আছে? আর কি দেখে ওর প্রেমে পড়েছে, হ্যাঁ? আর তোর বাবার কিসের অভাব, হ্যাঁ? যে তুই একজন গরিবকে ভালোবেসেছিস, না দিতে পারবে তোকে ঠিক মতন ভাত কাপড়, এগুলো বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা কর, না হলে এগুলো কথা তোর বাবাকে বলে দিব। না, আমি স্যারকে বিয়ে করব। আমি স্যারকে চাই, না হলে আমি আত্মহত্যা করব। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি, হ্যাঁ? আমাদের মান সম্মান তো তুই ধুলোয় মিশিয়ে দিবি। মা, তুমি আমাকে মারতে পারলে। ঠিক করেছে, তোকে মাথায় চড়িয়ে চড়িয়ে বাদর করে ফেলেছি। তোর বাবা আজকে বাসায় আসুক। এই কথা শুনে রাফিজা কান্না করতে করতে দৌড়ে তার রুমে গিয়ে দরজা লাগাই দেয়। আর ভাবতেছে, কেউ আমার ভালোবাসাটা বুঝতেছে না, এইগুলো ভাবতেছে আর কান্না করতেছে। আন্টি এটা আন্টি এটা কি করলা? ওকে থাপ্পড় মারলে কেন? ঠিক করেছি, ও একটু বেশি বেড়ে গিয়েছে। দেখো তো মা, ও রুমে কি করতেছে। ঠিক আছে। আর এদিকে আমি সকালে নাস্তা করে বাড়িতে বাহির হলাম একটা ছাত্র খুঁজতে। রাফিজাকে যে আর পড়াবো না সেটা মাকে এখনো বলি নাই, কারণ বললে মা অনেক প্রশ্ন করবে, তাই বলি নাই। সকাল থেকে প্রায় দুপুর হয়ে গেল, কিন্তু একটা ছাত্র খুঁজে পেলাম না। এদিকে খিদার জ্বালায় আর হাঁটতেও পারতেছি না। কি করি, পকেটে দেখি 1 টাকাও নাই যে কিছু খাবো। পাশে দেখি একটা টিউবওয়েল, তাই সেখানে গিয়ে অল্প একটু পানি পান করলাম। এখন একটু ভালো লাগতেছে। পানি খাওয়ার পরে হাঁটা যাবে না, পেটে ক্ষুধা নিয়ে, তাই বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। এই রাফিজা, দরজা খুল, সকাল থেকে কিছু খাস নাই। না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি খাবো না, আমার ভালোবাসাটা কেউ বুঝলো না। এরকম করে না বোন আমার, খেয়ে নে, আঙ্কেল শুনলে রাগ করবে। আমি খাবো না আপু, তুমি এগুলো নিয়ে চলে যাও। রাফিজা, এই রাফিজা, দরজা খুল। আপু অনেকক্ষণ ধরে দরজা খোলার চেষ্টা করেছে, কিন্তু খুলতে পারে নাই, তাই বেরস্ত হয়ে চলে গেছে মনে হয়। আর আমার তো কান্না পাচ্ছে। স্যার কেন আজকে আসলো না? আর ফোনটাও বন্ধ করে রাখছে। আন্টি, রাফিজা তো দরজাই খুললো না। ঠিক আছে, ওর বাবা আসুক আগে। ঠিক আছে আন্টি, আর খাবারগুলো কই রাখবো? ওই টেবিলে রেখে যাও। ওকে। আমি হাঁটতে হাঁটতে বাসা চলে এসেছি। মা একটু খাবার দাও তো, খুব ক্ষুধা লাগছে। বস বাবা, আজকে খুব ক্লান্ত লাগতেছে যে। এমনি মা, খাবার দাও। গোসল করিনি কারণ ক্ষুধার জ্বালায় মনে হচ্ছে শরীরে শক্তি নাই। তারপর আমি খাওয়া দাওয়া করলাম। হঠাৎ মনে হলো মা খেয়েছে কি। মা, তুমি কি খেয়েছো? আর ওষুধ ঠিকমতো খাচ্ছ তো? বাবা, খেয়েছি, ঠিক মতো ওষুধ খাচ্ছি। ওকে মা, আমি তাহলে রুমে গেলাম রেস্ট করতে। ঠিক আছে বাবা, যাও। রুমে আসলাম, বিছানায় শুয়ে পড়লাম। আজকে তো কোনো ছাত্র খুঁজে পাইলাম না। যে করেই হোক আমাকে যে কোনো একটা ছাত্র ঠিক করতে হবে, না হলে সংসার চলবে কেমনে। কখন যে ঘুমাই গেছি নিজেই জানি না। এদিকে রাফিজা সারাদিন ঘরবন্দি হয়ে আছে। সে সারাদিন ঘর থেকে বাহির হয় নাই। কেন, কিছু হয়েছে কি? তোমার মেয়ে তার স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই শোনার পর তাকে 2টা থাপ্পড় মেরেছি, তাই সে আর রুমের দরজা খুলতেছে না। তুমি ওকে থাপ্পড় মেরেছো কেন? আর ও এখনো বড় হয় নাই, ওকে বুঝে বললেই তো বুঝবে। ওকে আমি বুঝিয়েছি, কিন্তু ও বুঝতেছে না। দেখো তোমার মেয়েকে। ঠিক আছে, আমি দেখতেছি। রাফিজামা, দরজা খুলো, কি হয়েছে আমাকে বলো। বাবা, আমি দরজা খুলবো না, আমি স্যারকে ভালোবাসি। আমাকে স্যারকে এনে দাও। স্যার আমার ফোন ধরতেছে না।
ঠিক আছে, কিন্তু দরজা তো খোলা কে? সারাদিন কিছু খাওয়া হয় না নাকি মা? না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি দরজা খুলবো না, আর আমি কিছু খাবো না। আমি শুধু স্যারকে চাই, স্যারকে এনে দিলেই আমি খাবার খাবো। রাফিজা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি হলো, দরজা খুলো। তারপরও দরজা খুলল না রাফিজা। কি হলো, দরজা খুলতেছে না? খুলতেছে না? মেয়েকে তো আদর দিয়ে বাদর বানায় ফেলছো, এখন সামলাও। আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করতেছে। আমি কি করেছি? কি করছো মানে? গরিব ঘরের ছেলের সাথে প্রেম ভালোবাসা করতেছে, এটা তুমি জানো না? ঘর থেকে কি করো, ঘরের খবর জানো না? এগুলো কথা বাইরের মানুষ শুনতে পারলে আমাদের সম্মান থাকবে? এবার চলো দুইজনে যাই রাফিজাকে ডাকতে। ওকে চলো। ফ্রেশ হয়ে দেখি বাবা খাবার টেবিলে বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। আর মা প্লেটে খাবার তুলে দিচ্ছে। রাফিজা, এখানে বসো। জি বাবা। আচ্ছা, আমি এগুলো কি শুনতেছি? তুমি নাকি স্যারকে ভালোবাসো? আচ্ছা বলো তো, আমাদের কি কোনো কিছুর অভাব আছে? আর ওই ছেলেটার কি আছে যে ওকে ভালোবাসো? ও তো একটা গরিব ঘরের ছেলে, ওর সাথে তোমার বিয়ে হলে কখনো তোমাকে সুখ দিতে পারবে না, ও তোমার চাহিদাও পূরণ করতে পারবে না। আমি এগুলো কিচ্ছু শুনবো না, বিয়ে করলে আমি ইমান স্যারকেই করব। আরে তুমি চুপ করো তো, খাইতে বসে এত কথা বলো কেন? ওকে আমি পরে বুঝিয়ে বলবো নি। মেয়েটা সারাদিন কিছু খায় নাই। আমি কিছু বলতেছি না, কারণ আমি শুধু স্যারের কথাই ভাবতেছি। কি ভাবতেছিস? খেতে বস। মা, আমার খাইতে ইচ্ছে করতেছে না। কিছু তো খাইলি না, একটু খামা, না হলে শরীর খারাপ করবে। খাওয়ার ইচ্ছা করতেছে না, তাও মা জোর করার কারণে একটু খেয়ে আবার রুমে চলে আসলাম। আবার দেখি ফোন দিয়ে, এবার ফোন ধরে নাকি, কিন্তু না, আবারও একই কথা বলতেছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই কথা শুনে মনে হচ্ছে ফোনটা এক আছাড় মেরে ভেঙে ফেলি। তোমার মেয়ে কিন্তু বেশি বেয়াদব হয়ে গেছে, ওকে বোঝাও ভালো করে, না হলে পড়াশোনা সব বাদ দিয়ে বিয়ে দিয়ে দেবো আমার বন্ধুর ছেলের সাথে। ছেলে ভালো, সরকারি চাকরি করে। শুধু বিয়ের কথা বললেই হবে? মেয়ে তো বড়ই হয় নাই। তোমার মেয়ে বড় না হলে প্রেম করে বেরাতো না। ওকে, আমি অত কিছু বুঝি না। কালকে ওকে দেখতে আসবে, মেয়েকে বলিও এই কথাটা। বিয়ে এখন না হলেও শুধু এঙ্গেজমেন্টটা করে রাখতে চাই। তুমি খালি বেশি বোঝো। বেশি বুঝি ভালো। কালকে ওকে দেখতে আসবে, এটাই ব্যাস। ঠিক আছে, কি করবা করো, শুধু তো তোমার মেয়ে, আমার না, তাই তুমি যেটা করবে সেটাই হবে। বাবার কথা শুনে মাও রাগ করে রুমে চলে আসে। বাবা ওখানে খেয়ে তার অফিসে চলে যায়। দেখি আমার মেয়েটা একা একা কি করতেছে। রাফিজার রুমে গিয়ে দেখি মেয়ে আমার উপর হয়ে বিছানায় মন মারা হয়ে শুয়ে আছে। তোর বাবা কি বললো শুনিস নাই? তোর এই সমস্যার জন্য আমাকে তোর বাবা বকা দিল। আর একটা কথা, কালকে তোকে ছেলে দেখতে আসবে, তোর বাবার বন্ধুর ছেলে। ছেলে নাকি সরকারি চাকরি করে। যদি কালকে তোকে তাদের পছন্দ হয় তাহলে একেবারে তোকে আংটি পরিয়ে যাবে। আমি এই বিয়ে করব না মা, আমি শুধু স্যারকে চাই। আমি স্যারকে ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই। কেন তোমরা বুঝতেছো না আমার কথা? এটা বললে কি আর হয় মা? মানুষ যেটা চায় সেটা সবসময় পায় না। মানুষ পরিস্থিতির শিকার হয়ে সব কিছু হারাতে হয়। তাই মনকে শক্ত কর, কালকে তোকে দেখতে আসবে। মা, তুমি একটা কথা শোনো, তোমরা যদি আমাকে জোর করে বিয়ে দিতে চাও তাহলে সুইসাইড করব। রাফিজা, এটা কেমন কথা? আমরা যা করি সব সময় তোর ভালোর জন্যই করি। তুই ওখানে ভালো থাকবি, কালকে তোকে ছেলে পক্ষ দেখতে আসবে, এটাই ব্যাস। এই কথাগুলো বলে মা রুম থেকে চলে এলো। এখন কি করব আমি? আমি যে স্যারকে ছাড়া বাঁচতে পারবো না। জীবনে প্রথম ভালোবাসা এটা, আমি কিভাবে ভুলবো? মাঝে মাঝে মনে হচ্ছে সুইসাইড করি। মা বাবার কথা ভেবে এটাও করতে পারতেছি না। আমি সুইসাইড করলে ওরা বাঁচবে কিভাবে? তাদের একমাত্র সন্তান শুধু আমি। কি করব ভেবে পাচ্ছি না। এগুলো ভেবে টেনশনে মাথা আমার ব্যথাতে ফেটে যাচ্ছে। তাই ঘুমানোর চেষ্টা করতেছি। কখন যে ঘুমাই গেছি নিজেই জানি না। মার ডাকে ঘুম ভাঙল ঠিক 4:30। আজকে এত ক্লান্ত লেগেছিল যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই পারি নাই। বাবা, ঘুম ভাঙলে গোসল করে খেতে আয়। মার গোসল করার কথা শুনে মনে পড়ল আমি তো গোসল না করে ঘুমাই গেছিলাম, তাই গোসল করতে গেলাম। গোসল করে এসে মাকে বলতেছি, মা খাবার দাও।
ঠিক আছে বাবা, তুই বস, আমি খাবার দিতেছি। মা রান্নাঘর থেকে বলতেছে। তারপর মা রান্নাঘর থেকে এসে আমাকে খাবার দিতেছে আর আমি খাইতেছি। মা, তুমিও বসো একসাথে ভাই। ঠিক আছে বাবা। মা আর আমি একসাথে ভাত খাইতেছি। হঠাৎ মা বলতেছে। আমাদের পাশের বাসার রফিক আঙ্কেল আছে না? হ্যাঁ মা বলো। হ্যাঁ, কি হয়েছে? মা কিছু বলেছে কি? হ্যাঁ, বাড়িতে এসেছিল 3টার দিকে, তোর কথা জিজ্ঞেস করতেছিল। তখন তো তুই ঘুমাচ্ছিলি। ও কি বলেছে মা? তোকে ওনার সাথে বিকালে দেখা করতে বলেছে, কি যেন কাজ আছে। ওকে মা, দেখা করব বিকালে। তারপর খাবার খেয়ে আমি রুমে আসলাম। কিন্তু রফিক আঙ্কেল আমাকে কেন ডেকেছে সেটা পরে দেখা যাবে। এখন একটু রেস্ট নেই। আমি আবার বেশি ঘুম পাড়লে আমার মাথা ব্যথা করে। তাই আর রেস্ট না নিয়ে রফিক আঙ্কেলের সাথে দেখা করতে বাসা থেকে বাহির হলাম। আঙ্কেলের বাসার গেটের সামনে গিয়ে 2বার কলিং বেল দিতেই দরজা খুলে দিল ওনার ছেলে ইমরান। বয়স প্রায় 10 হবে। ওনার একটা মেয়ে আছে, ক্লাস 8-এ পড়ে। আরে ইমান ভাইয়া যে, তুমি তো আর আমাদের বাসায় আসোই না। আরে ভাইয়া, আমি একটু ব্যস্ত আছি তো তাই আসা হয় না। তো কেমন আছো তুমি? আর তোমার বাবা কি বাসায় আছে? বাবা, ইমান ভাইয়া এসেছে তোমার সাথে দেখা করতে। ওকে বাবা, ভাইয়া আসো ভিতরে। আমি ভিতরে গেলাম। আঙ্কেল দেখতেছি সোফায় বসে চা খাচ্ছে। আমি আঙ্কেলের পাশে সোফায় বসলাম। আঙ্কেল, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, মাঝে মাঝে খাই। তারপর আন্টি আমাকে 1 কাপ চা দিলেন। তো আঙ্কেল এবার বলেন কি জন্য ডেকেছেন? শোনো তাহলে। আমি তো আঙ্কেলের কথা শুনে অবাক, কারণ আঙ্কেল, বলতেছি যে তুমি নাকি প্রাইভেট পড়াও। আঙ্কেল কেন? তোমাকে আমার 2টা ছেলে মেয়েকে প্রাইভেট পড়াতে হবে। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না, তোমাকে পড়াতেই হবে। আর দেশের যে অবস্থা, করোনা ভাইরাস, স্কুল কলেজ প্রাইভেট সব বন্ধ, তো দূরের কথা টিচার পাওয়া যাচ্ছে না। তাই আমি শুনছিলাম তুমি নাকি ভালো ছাত্র এবং পড়াশোনার পাশাপাশি টিউশনি করাও, তাই বলতেছি যদি তুমি পড়াতে। ওকে আঙ্কেল। তোমার কোনো সমস্যা হবে না বাবা, আর টাকার চিন্তা করিও না। না আঙ্কেল। তাহলে কাল থেকে তুমি পড়াতে আসো। আর কখন পড়াতে আসবে তুমি? ঠিক আছে আঙ্কেল, কালকে থেকে পড়াতে আসব। আর সকাল 8টার দিকে আসব। তাহলে কালকে আসিও। ওকে, তাহলে আসি আমি আঙ্কেল। সন্ধ্যা তো হয়ে গেছে, রাতের খাবারটা এখানে খেয়ে যাও বাবা। আন্টি, আজকে না, অন্য একদিন। তাহলে আসি আমি। ওকে, তাহলে যাও। আঙ্কেল আন্টি আজকে কি যে আমার উপকার করলো, কখনো ভুলতে পারবো না। বিপদে সবসময় আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেই। আমি কতই না টেনশনে ছিলাম, কারণ রাফিজাকে তো পড়ানো বাদ দিয়েছি, তাই সংসার চলতো কিভাবে এটা ভেবে আমি খুব টেনশনে ছিলাম। এখন মন ভরে হাসতে ইচ্ছা করতেছে। আর টাকার সমস্যা হবে না। আবার টিউশন পেয়েছি। হাসতে হাসতে বাসায় আসলাম। বাবা, হাসতেছিস কেন? এমনি মা। আর আঙ্কেল তাদের ছেলে মেয়েকে প্রাইভেট পড়াতে বলতেছে। পড়াবো কি মা? কারণ মাকে বলে সব কিছু করি আমি, তাই মাকে বললাম। মাকে এখনো বলি নাই যে আমি রাফিজাকে পড়াতে যাই না আর। ঠিক আছে, পড়া তাহলে। ওকে মা। খুশির ঠেলায় মাকে জড়িয়ে ধরে বলতেছি, সোনা মা আমার। পাগল ছেলে আমার। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। এখন শুয়ে থাকা ছাড়া কি করব, কোনো কাজ নাই। হঠাৎ রাফিজার কথা মনে পড়ল। পাগলিটা কি করতেছে? আমার কথা কি মনে পড়ে ওর? ফোনটা তো এখনো খুলি নাই। দেখি একটু খুলে। ফোনটা খোলার সাথে সাথে অনেকগুলো মিসড কল আর মেসেজ দেখে তো আমি অবাক। মানুষকে এত কল আর মেসেজ দেয় নাকি? মেসেজগুলো দেখতেছি। কেমন আছেন স্যার? আমার ফোন ধরতেছেন না কেন? আপনার ফোন বন্ধ কেন? প্লিজ স্যার, আমার ফোনটা ধরেন। আপনার কি হয়েছে? ইত্যাদি অনেক মেসেজ দেখে মনে হচ্ছে পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। কিন্তু এই ভালোবাসা তো সমাজ মেনে নিবে না, তাই আমি ওর কাছ থেকে দূরে আসলাম। এদিকে রাফিজাকে পরের দিন ছেলেপক্ষ দেখতে এসেছে। আজকে রাফিজা আরো বেশি পাগলামি করতেছে, বলতেছে আমি এই বিয়ে করব না। কিন্তু ওর কথা কে শুনে? থানার ওসির মেয়ে বলে কথা। পার্লার থেকে লোক এসেছে তাকে সাজাতে, তাকে
লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিয়েছে, হালকা মেকআপ ইত্যাদি অনেক কিছু দিয়ে বউ সাজিয়েছে। তার ইচ্ছা না থাকাও তাকে অন্যের বউ সাজতে হচ্ছে। মানুষ তো জীবনে একবার মন থেকে ভালোবাসে কাউকে না কাউকে, কিন্তু সবার ভালোবাসা পূর্ণতা পায় না। কিন্তু রাফিজার ভাগ্যে কি আছে এটা আমিও জানি না শেষ পর্যন্ত কি হবে। জি আঙ্কেল, আর একটু। ওকে তাড়াতাড়ি রেডি করো, আমার মেয়েকে তো আজকে পরীর মতো লাগছে। জি মামা, রাফিজাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, তোমরা রাফিজাকে সাজাও, আমি নিয়ে যাচ্ছি। ওকে আঙ্কেল, যান। তারপর রাফিজাকে পার্লারের মেয়েরা সাজিয়ে চলে গেল। রুমে শুধু ওর মামাতো বোন আর রাফিজা আছে, সবাই নিচে চলে গেছে। রাফিজা, তোকে আজকে অনেক সুন্দর লাগতেছে। এই রাফিজা, আপু আমার শরীরে হাত দেওয়ার কারণে আমার হুঁশ আসলো। আপু। কি ভাবতেছিস? কিছু না আপু। তোকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আজকে তোকে দুলাভাই দেখলে একেবারে পাগল হয়ে যাবে। ধন্যবাদ আপু। আপু শুধু বক বক করতেছে, আমার একদম ভালো লাগতেছে না আপুর কথা। আমি চিন্তায় মরতেছি আর উনি খালি বক বক করতেছে। আপু, তোমার বলা শেষ হয়েছে? কেন রে? আমাকে একটু একা থাকতে দাও তো, আমার ভালো লাগতেছে না। ঠিক আছে, আমি নিচে যাইতেছি। ঠিক আছে, আমি নিচে যাইতেছি। ওকে যাও তো। তারপর আপু চলে গেল। মনে হচ্ছে আমি বাঁচলাম, কিন্তু আমার ফোনটা কই? স্যারকে দেখি লাস্ট একটা ফোন দিই। এবার ফোন দিয়ে দেখি ফোন ঢুকতেছে। ফোন ঢুকা দেখে আমি একটু খুশি লাগতেছে। কিন্তু ফোন ধরতেছে না। চুপ করে আছে। ফোনের রিংটংয়ের শব্দ শুনে আমার ঘুম ভাঙলো। ঘড়িতে দেখি রাত 9টা বাজতেছে। ফোনটা হাতে নিয়ে দেখি রাফিজা 2বার ফোন দিয়েছে। ফোনটা কি ধরবো না ভেবে পাচ্ছি না। না, আমাকে ফোনটা ধরতে হবে। ওকে বলতে হবে আমি তাকে আর পড়াতে পারবো না। দেখতেছি আবার ফোনটা বাজতেছে। এবার ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার, আপনি ঠিক আছেন? কেমন আছেন? আর কি হয়েছে আপনার? আমি তো শেষ। ওয়ালাইকুম আসসালাম। আরে একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কথা না বলে ফোনের ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ আসতেছে। কি হয়েছে রাফিজা? তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? ওর কান্নার শব্দ শুনে মনে হচ্ছে আমার বুকে কে যেন তীর দিয়ে গুঁতা দিচ্ছে আর চিনচিন ব্যথা হচ্ছে। এই কথা বলে কান্নার আওয়াজ আরো বৃদ্ধি পেল মনে হচ্ছে। আরে বলবে তো, এত কান্না করতেছো কেন? না বললে ফোনটা কেটে দিচ্ছি। স্যার ফোন কাটবেন না প্লিজ, আপনার সাথে আমার কথা আছে। এটাই আমার শেষ কথাও হতে পারে। আর কি বলতেছো? পাগলামি করো না, আমারও তোমার সাথে কথা আছে। তাহলে তুমি আগে বলো। আজকে আমার বিয়ে। কি বলতেছো এটা? আমি তো অবাক। এটা কি শুনতেছি আমি? এটা তুমি মিথ্যা বলতেছো। না, আমি সত্যি বলতেছি, আজকে আমার বিয়ে। আপনি আমাকে এখান থেকে নিয়ে যান। আমি শুধু আপনাকে বিয়ে করতে চাই। আমাকে নিয়ে যান, না হলে আমি আত্মহত্যা করব। আমি এই বিয়ে করব না। রাফিজা, পাগলামি করো না। আর তোমার বাবা মা সবসময় চাইবে যে মেয়েকে ঘরে বিয়ে দিতে। কখনো কারো মা বাবা চাইবে না যে তাদের মেয়েকে একটা গরিব ঘরে বিয়ে দিতে। আমি তো গরিব ঘরের ছেলে। আমাদের নুন আনতে পান্তা ফোড়ায় তাদের ঘরে কি তোমার বাবা বিয়ে দিবে? তারা সবসময় চাইবে তাদের মেয়ে সুখে থাক। আমি তো তখনই সুখী হব যখন আপনাকে বিয়ে করব। কেন কেউ বুঝতেছে না আমার কষ্টটা? আপনি আমাকে এখান থেকে পালাই নিয়ে যান। এটা হয় না রাফিজা। আমি তোমাকে পালাই নিয়ে কই যাব বলো? তোমার বাবা ঠিক আমাদের ধরে নিয়ে যাবে। আমরা দুইজনই পরিস্থিতির শিকার, এটাই আমাদের মানতে হবে। তুমি তাকে বিয়ে করো যাকে তোমার মা বাবা পছন্দ করেছে। আমি এই বিয়ে করব না, পারলে আত্মহত্যা করব। তাও না। ওকে বাই, ভালো থাকবেন। এটা আমাদের শেষ কথা। এই রাফিজা, পাগলামি করো না। কথা শেষ হতেই কল কেটে দিয়েছে। আবার আমি ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। তো মমিন, তোর মেয়েকে নিয়ে আয়, কতক্ষণ বসিয়ে রাখবি? কতক্ষণ বসে রাখবেন ভাইজান? আরে আর একটু, রাফিজার মা, রাফিজাকে নিয়ে আসো। ওকে আনতাছি, তোমরা বসে আর একটু গল্প করো। ওকে। রহিমা বেগম মেয়েকে ডাকতে গিয়ে দেখে দরজার সামনে কিসের যেন রক্ত। এটা আবার কিসের রক্ত? রহিমা বেগম দরজা খুলে দেখে তার মেয়ে পড়ে আছে, আর পুরো রুমটা রক্তে লাল হয়ে আছে। রাফিজা, কি করেছিস মা এটা? তুই আমাদের ছেড়ে যেতে পারিস না। তুই কেন করলি এটা? জোরে জোরে কান্না করতেছে আর বলতেছে,
রাফিজা সুইসাইড করেছে, হাতের রক কেটে দিয়েছে। এই কথা শুনে রাফিজার বাবা উপরে চলে এসেছে। এসে দেখে রাফিজা মেঝেতে শুয়ে আছে আর পুরো রুম রক্তে লাল হয়ে আছে। মেয়ের এই অবস্থা দেখে সাথে সাথে ওখানে পড়ে যায়। কারণ একমাত্র মেয়ে বলে কথা, আবার আজকে তাকে ছেলেপক্ষ দেখতেও এসেছে। এটা কি করলো রাফিজা? মেয়ের এই অবস্থা দেখে মুমিন সাহেব বোবা হয়ে গেছে। একমাত্র তোমার জন্য আমার মেয়ের এই অবস্থা। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি ভুলে যাব তুমি আমার স্বামী। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন মুমিন সাহেব, শুধু মেয়েকে দেখতেছে মেঝেতে শুয়ে আছে। কি হলো, কথা বলো না কেন? আমার মেয়েকে এনে দাও, চুপ করে আছো কেন? চুপ করে আছে। এদিকে ছেলের বাবা বলতেছে, কি ব্যাপার মমিন? আর ভাবির উপরে গেল, নিচে আসতে না কেন? হ্যাঁ বাবা, চলো চলো তো আমরা উপরে যাই। কি হয়েছে, কিছু হয়েছে নাকি? হুম, চলো। তারপর উপরে সবাই এসে দেখে তার বন্ধুর মেয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা কিভাবে হলো মমিন? তোর মেয়ের এই অবস্থা হলো কিভাবে? রাফিজা সুসাইড করেছে। কেন করলে আঙ্কেল? জানি না বাবা। তারপর রাসেল রাফিজার কাছে গিয়ে দেখে বেঁচে আছে নাকি মরে গেছে। দেখে বেঁচে আছে আর শ্বাস নিচ্ছে। আঙ্কেল, ও তো বেঁচে আছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। এই কথা শুনে মুমিন সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো। হ্যাঁ আঙ্কেল, দেখেন। মুমিন সাহেব তার মেয়ের পাশে দৌড়িয়ে গিয়ে দেখেন যে তার মেয়ে শ্বাস নিচ্ছে। আমার মেয়ে বেঁচে আছে, চলো তাড়াতাড়ি আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মেয়ের এই অবস্থা দেখে মুমিন সাহেব প্রায় পাগল হয়ে গেছে। মেয়ের কাছ থেকে উঠে বিছানায় দেখে একটা কাগজ পড়ে আছে। সেটা মুমিন সাহেব হাতে নিয়ে দেখে। প্রিয় বাবা মা, তোমরা আমার কষ্টটা বুঝলে না। আমি এত করে বললাম আমি ইমান স্যারকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করব, কিন্তু তোমরা আমার ভালোবাসাটা মেনে নিলে না, বরং তোমার বন্ধুর ছেলের সাথে জোর করে বিয়ে দিতে চাচ্ছ। কিন্তু আমি তো এই বিয়ে করতে চাই না, আমি শুধু স্যারকেই বিয়ে করতে চাই। আমার তো একটাই মন, সেই মন কয়জনকে দিব বলো বাবা মা? তাই এই কষ্ট সহ্য করতে না পেরে আমি সুইসাইড করতে বাধ্য হলাম। আর মাকে দেখে রেখো, তোমরা ভালো থেকো। ইতি তোমার মেয়ে রাজিফা। এই চিঠিটা পড়ে মুমিন সাহেবের চোখের পানি আর বাধা মানে না। তার চোখের পানি চিঠিটা পড়ে কোনো বাধা মানতেছে না। তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন, কিন্তু দেরি হয়ে গেছে। তোমার এই ইগোর জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা। আন্টি, এগুলো কথা বাদ দিয়ে রাফিজকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। আর আঙ্কেল, আপনি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে আনেন। ঠিক আছে বাবা। তারপর মমিন সাহেব অ্যাম্বুলেন্স ডেকে আনেন। রাসের বাবা অ্যাম্বুলেন্সে এসেছে। এই কথা রাসেল শুনে রাফিজাকে পাজা কোমরে কোলে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠায়। তারপর সবাই হাসপাতালে যায় রাফিজার সঙ্গে। মুমিন সাহেব এবং তার স্ত্রী এখনও কান্না করতেছে। হাসপাতালে ডাক্তার রাফিজাকে দেখে সাথে সাথে জরুরি বিভাগে নিয়ে যায়। আর এদিকে সবাই রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। বাবা, আমার মেয়ে বাঁচবে তো? হ্যাঁ আন্টি, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন। আর মুমিন সাহেব চুপ করে বসে শুধু চোখের পানি ফেলতেছে। রাফিজাকে জরুরি বিভাগে ঢুকানো প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু ডাক্তার বাহির হচ্ছে না। সবাই টেনশনে আছে। হঠাৎ একটা নার্স বাহির হয়, বলতেছে, এখানে রোগীর গার্জিয়ান কে? আমরা সবাই। রোগীর হাতের রক কাটার ফলে শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, তাই ওনার রক্ত লাগবে, এ পজিটিভ রক্ত। আমি দেব, আমার রক্ত এ পজিটিভ। তাহলে আসেন তাড়াতাড়ি। নার্স মমিন সাহেবকে সাথে করে নিয়ে রক্ত নিতে একটা রুমে গেল। তারপর মমিন সাহেবের শরীর থেকে এক ব্যাগ রক্ত নিল। নার্স বলতেছে, আঙ্কেল, আপনি এখানে শুয়ে থাকেন আর রেস্ট করেন। ঠিক আছে মা, কিন্তু মা আমার মেয়েটা বাঁচবে তো? আল্লাহর উপরই ভরসা রাখেন। নার্স এক ব্যাগ রক্ত নিয়ে তাড়াতাড়ি আবার সেই রুমে ঢুকে গেল। 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা বেজে গেল, কিন্তু ডাক্তার এখনো বাহির হচ্ছে না। প্রায় 3 ঘন্টা হয়ে গেল। ঠিক 11টা 30 মিনিটে ডাক্তার রুম থেকে বাহির হলো। ডাক্তার বাহির হওয়ার সাথে সাথে সবাই ডাক্তারের কাছে চলে আসলো। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? একজন নার্স রুম থেকে বাহির হয়ে বলতেছে, রোগীর জ্ঞান ফিরেছে, আর এখানে ইমান নামে কে আছে তাকে ডাকতেছে। আন্টি, এই ইমান ছেলেটাকে? চুপ করে আছে, ভাবতেছে কি বলবে মেয়ের হবু জামাইকে। কি বলেন? কি হলো আন্টি? আন্টি বলেন, এই ইমান ছেলেটাকে?
আন্টি, এই ছেলের জন্য কি রাফিজ আত্মহত্যা করেছে নাকি? গরিব হয়েছে তো কি হয়েছে, ভালোবাসা তো সত্যি। তাহলে আপনার রাফিজকে জোর করে আমার সাথে বিয়ে দিতে যাচ্ছেন? মমিন সাহেব এবং তার স্ত্রী দুইজনে রাসেলের কথা শুনে চুপ করে আছে। কি বলবে? তারা তো মেয়েকে জোর করে ভুল করেছে, তারা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আচ্ছা আঙ্কেল আন্টি, ওগুলো পরে ভাবা যাবে, এখন চলেন ভিতরে যাই, রাফিজকে দেখে আসি। প্রথমে রহিমা বেগম রুমে প্রবেশ করলো, তারপর মমিন সাহেব। রাফিজা তার মা বাবাকে দেখে অভিমান করে মুখ ঘুরিয়ে নিয়েছে। মা, আমাদের সাথে কথা বলবি না? আমরা যে তোমার সাথে অনেক অন্যায় করেছি। তাও কথা বলতেছে না। কি হলো মা, মুখ ঘুরে আছিস কেন? কথা বলবি না আমাদের সাথে? এইবার রাফিজা তার মার কথা শুনে তার মায়ের দিকে মুখ করেছে। মা আমি এই বিয়ে করব না, আমি ইমান স্যারকে বিয়ে করব। মা স্যার আসে নাই আমাকে দেখতে। তোর স্যার তো জানে না তুই সুসাইড করেছিস। আর কেন করলি মা এটা? তুই তুই একবারও আমার কথা ভাবলি না? তোকে ছাড়া বাঁচবো কেমনে এই অভাগী মা? তোমরা আমার কথা শুনতেছিলে না, তাই আমি এই কাজটা করেছি। তোমরা আমাকে জোর করেছিলে তাই। ঠিক আছে মা, তোকে আর জোর করবো না, তোর স্যারের সাথেই বিয়ে দিয়ে দেবো। তুই আগে সুস্থ হ। সত্যি বাবা? মা, সত্যি। রাফিজা এখন কেমন লাগতেছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনি কে? আরে ওকে চিনিস না? ওটা হচ্ছে তোর বাবার বন্ধুর ছেলে। ও আন্টি, মনে হয় রাফিজা আমাকে চেনে নাই তাই বলতেছে। আমি তো কখনো আপনাকে দেখি নাই তাই, আর আজকে প্রথম দেখলাম আপনাকে। আরে ওকে চিনিস না? ওটা হচ্ছে তোর বাবার বন্ধুর ছেলে। ও আমি তো কখনো আপনাকে দেখি নাই তাই, আর আজকে প্রথম দেখলাম আপনাকে। বাবা, তুমি এতগুলো ফল এনেছো কেন? কে খাবে? কেন, তুমি খাবে মা? বাবা আমি এতগুলো একা খেতে পারবো না। তোকে একেবারে সবগুলোকে খাইতে বলতেছে। ধীরে ধীরে খাবি, আর তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে না? ঠিক বলেছ তুমি। আমাদের মেয়েকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। বাবা তুমিও। মা আমি এখন এগুলো খাবো না। না বললে হবে না, এগুলো খাইতে হবে তোকে। রহিমা বেগম তার মেয়েকে জোর করে খাওয়াচ্ছে। রাসেল রহিমা বেগম এবং তার মেয়েকে জোর করে খাওয়ানো এক নজরেই দেখতে আছে, কারণ তার মা নাই তো তাই। দেখো বাবা এইভাবে। আমাকে দেখে আজকে আমার মার অনেক কথা মনে পড়ছে আন্টি। ও মন খারাপ করো না, তাহলে আজ থেকে আমাকে মা বলে ডাকবে। ঠিক আছে আন্টি। আন্টি না, শুধু মা। ওকে মা। মা বলতে গিয়ে আমার চোখের পানি চলে এসেছে। মা বলতে গিয়ে কখনো কেউ বলে নাই যে তোমার মা নেই, তো কি হয়েছে আজ থেকে আমি তোমার মা বলবে? কান্না করতে হয় না বাবা, আমার কাছে এসো। রাসেল রহিমা বেগমের কাছে গিয়ে বসে, আর রহিমা বেগম তার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে দেয়। মা তুমি কি খালি রাসেল ভাইয়াকেই আদর করবে, আমাকে করবে না? আমি তোমাকে আদর করব মা, কেউ না করলে। এত দরদ উঠলে পড়তেছে। রাফিজা কি শুধু তোমার মেয়ে? আমারও মেয়ে। ওকে রাফিজা যেমন আমার মেয়ে, তেমন আজ থেকে রাসেলও আমার ছেলে। ঠিক বলেছ। তাহলে আমি একটা ভাই পাইলাম মা। আমি এই ছোট্ট আদরের বোনও পাইলাম। আজ থেকে রাসেলকে বড় ভাই ডাকবি। ঠিক আছে মা। বাবা একটা কথা বলি। বলো মা। রাগ করবে না? না, বলো। বাবা তুমি একটু স্যারকে ফোন দাও তো, এখানে আসতে বলো তো। আমি তো আমার ফোনটা বন্ধ রাখছি। ঠিক আছে, তোমার স্যারের নাম্বার দাও। আর এত রাতে আসতে পারবে কি এখানে? আমার কথা শুনলেই আসবে, যে করেই হোক। এত ভালোবেসে আমার বোনকে? ভাইয়া অনেক ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলে না। কি যে বলো না ভাইয়া। দুলাভাই লজ্জা পায় মনে হয় মনে মনে কথা বলতে বলতে। কি বলতেছো? তোমার শরম নাই? মা বাবা এখানে আছো দেখতে পাচ্ছ না? মা বাবা এখানে আছে দেখতে পাচ্ছ না? রাসেলের কথা শুনে রাফিজা একটু লজ্জা পেয়েছে। এটা দেখে সবাই হেসে ফেলে। তোমরা হাসতেছো আর আমার লজ্জা লাগতেছে। আমার ছোট বোন এত লজ্জাও আছে, আগে জানতাম না তো। ভাইয়া তুমি চুপ করবে তো? আর লজ্জা পেতে হবে না। এবার বাবাকে নাম্বার দে তাড়াতাড়ি। নাও বাবা, 017730। তারপর রাফিজা নাম্বার দেয়। এদিকে আমার চোখে ঘুম নাই। রাফিজার শেষ বলা কথাটা বারবার কানে বাজতেছে, যে এটাই আমাদের বলা
শেষ কথা। এই কথা শুধু আমার কানে বাজতেছে। কি যে করলো পাগলিটা, ফোনটাও বন্ধ করে রাখছে। ঘড়িতে দেখি রাত 1টা বাজতেছে। চোখের ঘুম কই যে চলে গেছে। ফোন দিচ্ছি বারবার বন্ধ বলতেছে। কালকে সকালে একটু রাফিজাদের বাড়িতে যাইতে হবে, কিন্তু ঘড়ি টাইমেই তো যাইতে চাচ্ছে না। বিছানায় শুধু ছটফট করতেছি। হঠাৎ দেখতেছি ফোনটা বেজে উঠলো। এত রাতে কে আবার ফোন দিল, রাফিজা নাকি? কিন্তু দেখতেছি রং নাম্বার থেকে। ভাবতেছি ধরবো না ধরবো, তাতে ফোন কেটে গেল। রাফিজা মা, তোমার স্যার তো ফোন ধরতেছে না। বাবা, আর একবার দাও। ওকে। মমিন সাহেব আবার ফোন দেয়। এবার দেখি আবার ওই নাম্বার থেকে ফোন আসলো, তাই আর দেরি না করে সাথে সাথে ফোন ধরি। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রাফিজার বাবা বলতেছি। হ্যাঁ আঙ্কেল, কেমন আছেন? হঠাৎ আঙ্কেল ফোন দেওয়ায় ভয় পেয়ে গিয়েছিলাম। রাফিজার কিছু হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমিও ভালো। তো বাবা, কালকে একটু আমাদের বাসায় আসিও তো সকালে। ওকে আঙ্কেল, কিন্তু কোনো সমস্যা হয়েছে কি? না, একটু দরকার আছে, তোমার সাথে আসিও। ওকে। ঠিক আছে আঙ্কেল। কি যেন ডাকতেছে, আমি তো ভেবেই পাচ্ছি না। আমি তো কিছু করি নাই। রাফিজা কি বলে দিয়েছে নাকি? কিন্তু রাফিজার কথা আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করতে পারলাম না ভয়ে। আঙ্কেল তাড়াতাড়ি ফোন কেটে দিয়েছে। বাবা, তুমি আমার কথা বললে না কেন? তোর আত্মহত্যার কথা শুনলে টেনশন করবে, তাই। এমনিতে মনে হয় তোমার টেনশনে এখনও ঘুমায় নাই, তাই তাকে কালকে ধীরে সুস্থে বলবো। ঠিক আছে বাবা। আঙ্কেল চলেন তাহলে আমরা বাড়িতে যাই। ঠিক আছে বাবা, তোমরা চলে যাও এখান থেকে, আমি আছি এখানে, আর বাসাতেও কেউ নাই। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তুমি থাকো। আর কাল সকালে জামাই বাবাজিকে নিয়ে একেবারে আসবো। এই কথা শুনে রাফিজা লজ্জা পেয়েছে আর মনে মনে হাসতেছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমরা চলে যাচ্ছি। তারপর রাসেল এবং মমিন সাহেব বাসায় চলে যায়। মা মেয়ে এখানে থাকে। হাসপাতালে তো আর একজনের বেশি থাকা যায় না, তাই রহিমা বেগম থেকে গেল মেয়ের পাশে। আজকে কেন আমার চোখে ঘুম ধরতেছে না? আমার বুক কেন ধুক ধুক করতেছে? মনে হচ্ছে রাফিজার কিছু হয়েছে, আর ঘড়ির কাঁটা মনে হচ্ছে যাচ্ছেই না। ঘড়ির কাঁটা ঠিকই যাচ্ছে, কিন্তু ইমানের মনে হচ্ছে না। কারণ তার চিন্তা কখন সকাল হবে, ওই বাড়িতে যাইতে পারবে। কখন যে ঘুমায় গেছে জানি না। সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম, ঘড়িতে দেখি 8টা বাজতেছে। এ আল্লাহ, এত দেরি হয়ে গেছে। আঙ্কেল আমাকে তাড়াতাড়ি যাইতে বলেছে তাদের বাড়িতে। আমি খুব দ্রুত ফ্রেশ হয়ে রুম থেকে বাহির হতেই, এই ইমান, কই যাচ্ছিস? নাস্তা করে যা বাবা। খাবো না মা এখন। আরে খেয়ে যা বাবা, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। মার কথা শুনে মনে হলো মা তো কখনো আমাকে ছেড়ে খাইবে না, আর মা তো অসুস্থ, তাই মার কথা শুনে নাস্তা করতে গেলাম। তারপর মা নাস্তা দিল, আমি আর মা খাইলাম। মা, আমি তাহলে গেলাম। আচ্ছা বাবা যা, কিন্তু দেখে শুনে যাস, ওকে? ঠিক আছে মা। মাঠ থেকে বিদায় নিয়ে রাস্তায় আসলাম রিক্সার জন্য। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই রিক্সা পেলাম। রিক্সা তার আপন গতিতে চলতেছে, কিন্তু আমার মন শুধু একটাই কথা বলতেছে। হঠাৎ আঙ্কেল কেন আমাকে ডেকেছে? মামা এসেছি, নামেন। হঠাৎ রিক্সাওয়ালার ডাকে আমার ধ্যান ভাঙলো। ওকে মামা, দাঁড় করান। ওকে। রিক্সা। তারপর রিক্সা দাঁড় করালো। আমি রিক্সা থেকে নেমে গেলাম এবং তার ভাড়া মিটিয়ে দিয়ে রাফিজাদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভয়ে আমার বুকে ধুকধুক শব্দ হচ্ছে। ভাবতেছি যাব কি না, এত দূর এসে আবার ঘুরে যাব, ভয়ও লাগতেছে। ভয় ভয় করে দরজার সামনে গিয়ে কলিং বেলে একবার চাপ দিলাম, কিন্তু কেউ দরজা খুলল না। তাই আর একবার কলিং বেল চাপ দিতে দরজা খুলে দিল। ভাইজান যে 2 দিন ধরে বাসায় আসেন না রাফিজা আপাকে পড়াতে। আমি অবাক হলাম। আজকে প্রথম রাফিজা বাদে অন্য কেউ দরজা খুলেছে। আজকে ওদের কাজের মেয়ে নদী দরজা খুলেছে। আমি প্রতিদিন পড়াতে আসলে রাফিজার দরজা খুলে, তাই। কি হলো ভাইজান, কি ভাবেন? আর ছোট আপামনি নাই তো? কিছু না। আর তোমার ছোট আপামনি কই গেছে? কেন আপনি জানেন না? কাল রাতে
কার সাথে কথা বলতেছিস রে নদী? বড় সাহেব, রাফি স্যারকে প্রাইভেট পড়ায় না, সে আসছে। ওকে, তাহলে ওকে ভিতরে আসতে বল। আঙ্কেলের কথা শুনে ভয়ে ভয়ে ভিতরে ঢুকলাম। দেখতেছি আঙ্কেল সোফায় বসে চা খাচ্ছে আর খবরের কাগজে কি যেন দেখতেছে। আরে ইমান যে, হাসো আসো, এখানে বসো। আমি গিয়ে আঙ্কেলের পাশের সোফায় বসলাম। নদী, ইমানকে 1 কাপ চা দিয়ে যেত। ঠিক আছে বড় সাহেব। কি ব্যাপার, রাফিজা কি বাসায় নাই নাকি? নিচে আসছে না কেন? নাকি কালকে বিয়ে হয়ে গেছে? তো বাবা, কেমন আছো তুমি? জি আঙ্কেল, ভালো আছি। আপনি? ভালো আর রাখলে কই। এই কথা শুনে আমি তো ভয়ে হাত পা অলরেডি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কেন আঙ্কেল, কি হয়েছে? শুনলাম তুমি নাকি রাফিজাকে ভালোবাসো, আর তুমি আমার একমাত্র মেয়ে দেখে তাকে প্রেমে জালে ফাঁসিয়েছ। তুমি নাকি রাফিজাকে বিয়ে করে আমার সব সম্পত্তি তুমি নিতে চাও। এটা তো আমি কখনো হতে দিতে পারি না। আমি তো তোমাকে জেলে দেব। জেলের কথা শুনে আমার তো সেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক দৌড়ে পালিয়ে যাই এখান থেকে। কিন্তু আমি পালিয়ে গেলে হবে না। আমি তো কখনো রাফিজাকে বলি নাই তোমার বাবার টাকা আছে দেখে তোমাকে ভালোবেসেছি। তাহলে এখন বলো, কত টাকা হলে তুমি আমার মেয়ের পেছনে বেড়ানো ছেড়ে দেবে? আর আমি কখনো তো চাইবো না আমার মেয়ে কোনো এক গরিব ঘরে বিয়ে দিতে। আঙ্কেল, আপনার আজকে টাকা আছে দেখে ভালোবাসা কিনতে চাচ্ছেন। হাসালেন। ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। ভালোবাসা হয়তো একটা সুন্দর মন থেকে টাকা দেখে না। আপনার মেয়েকে আমি টাকা দেখে ভালোবাসি নাই, আমি আমার মন থেকে ভালোবেসেছি। এগুলো কথা আমি অনেক শুনেছি। টাকা ছাড়া পৃথিবী অচল। তাই বলতেছি, কত টাকা নিবা বলো? তুমি যত চাইবে তত দিব। আঙ্কেল, আমরা গরিব হতে পারি কিন্তু টাকার লোভী না। আপনার টাকা আপনার কাছে রেখে দেন। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ের সামনে কখনো আর ভালোবাসার দাবি নিয়ে আসবো না। আর একটা কথা মনে রাখবেন, টাকা কখনো প্রকৃত সুখ দিতে পারবে না। আর কখনো কারো ভালোবাসা টাকা দিয়ে কিনতে আসবেন না। এই কথা বলে আমি চলে যাচ্ছি। তাতে আঙ্কেল বলতেছে, কই যাও? বাসায় যাচ্ছি আঙ্কেল। রাফিজের সাথে দেখা করবে না? তোমার হবু বউয়ের সাথে? হবু বউ মানে বুঝলাম না। আরে রাফিজা, তোমার হবু বউ। আমি তোমাদের সম্পর্ক মেনে নিয়েছি। তাহলে আপনি যে এতক্ষণ ওগুলো কথা বললেন? আর কথাগুলো বলেছি তোমাকে পরীক্ষা করানোর জন্য। আমি চেয়েছিলাম আমার হবু জামাই আমার মেয়েকে ভালোবাসে নাকি আমার টাকাকে। পরীক্ষা করে দেখলাম তুমি আমার টাকাকে নয়, আমার মেয়েকে সত্যি ভালোবাসো। আঙ্কেলের কথা শুনে আমার এখন হাসি পাচ্ছে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না। ইমান, রাফিজের খবর জানো? কালকে ওকে আমরা জোর করে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা বিয়ে দিতে পারি নাই। তার আগে রাফিজা সুসাইড করে। এই কথা বলে আঙ্কেল থেমে যায়। সুইসাইড মানে? এখন কই আছে আঙ্কেল? আমাকে ওর কাছে নিয়ে চলুন আঙ্কেল। আমার রাফিজার কিছু হতে পারে না। শান্ত হও, এখন রাফিজা ঠিক আছে। ও এখন বিপদমুক্ত, হাসপাতালে আছে এখন। কোন হাসপাতালে আছে রাফিজা? আমাকে নিয়ে চলুন তার কাছে। আমি রাফিজার সুইসাইড করার কথা শুনে প্রায় পাগল হয়ে যাওয়ার মতো হয়ে গেছি। আমার পাগলিটা সুইসাইড করেছে। এই কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? কত কষ্ট না পেয়েছে আমার পাগলিটা। ঠিক আছে, চলো তাহলে রাফিজার কাছে যাই। রাফিজা তোমার অপেক্ষায় বসে আছে। ওকে আঙ্কেল, তাহলে চলেন। তারপর আঙ্কেল আর আমি হাসপাতালে যাই। প্রথমে আঙ্কেল রুমে ঢুকলো, আমি এখনও রুমে ঢুকি নাই। দেখি রাফিজা কি বলে। বাবা তুমি আসছো? মা। কিন্তু বাবা, তুমি যে বললে ইমান স্যারকে আনবে তোমার সাথে, কিন্তু কই বাবা, উনি কি আমাকে দেখতে আসবে না? না, হাসবে না মা। ও। রাফিজার মন খারাপ হয়ে গেছে যখন শুনেছে তার স্যার তাকে দেখতে আসবে না। রাফিজার আজকে বড্ড অভিমান জমেছে মনে। কি হলো, মন খারাপ করলে মা? না বাবা। হয়েছে, আর মন খারাপ করতে হবে না। তোর ইমান স্যার এসেছে, বাইরে আছে। সত্যি বাবা? তাহলে আমি দেখা করে আসি। আরে তোকে বাইরে যাইতে হবে না, আমরা বাইরে গিয়ে তোর স্যারকে পাঠিয়ে দিতেছি। ওকে মা। তারপর মা বাবা বাহিরে যাচ্ছে আর বলা বলি করতেছে। তোমার মেয়েকে ইমান খুব ভালোবাসে, এটা তুমি জানো? না তো, তুমি জানলে কেমন করে? ওর চোখ দেখে বুঝতে পেরেছি
তোমার মেয়েকে কতটা ভালোবাসে। হয়েছে, আর জামাইয়ের গুণগান গাইতে হবে না। দেখতে হবে না জামাইটা কার। এগুলো কথা শুনে রাফিজা হেসে ফেলে। তারপর দেখতেছি উনি রুমে আসতেছেন মাথা নিচু করে। আসুক খালি, আমাকে কষ্ট দেওয়া, তাই না? এবার বুঝবে মজা। আমি রুমের ভিতরে গিয়ে দেখি রাফিজা একটা বেডে শুয়ে আছে, উল্টো দিক হয়ে। আমি গিয়ে রাফিজার মাথার কাছে গিয়ে বসলাম। আমি বুঝতে পারছি উনি কি করতেছে, তাই আমিও উল্টো দিক হয়ে ঘুমানোর ভান করতেছি। 2 দিনে আমার পাগলিটা এত শুকিয়ে গেছে, কি মায়াবী মুখটা কি করে ফেলেছে, মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। এখন কি করি আমি? ডাক দিব কি? না থাক, ঘুমাক। কিন্তু আমি এখানে কি করব এখন? রাফিজা ঘুমাক আর আমি তাকে দেখে থাকি। কি ব্যাপার, এখনো কিছু বলতেছ না কেন? দেখি তো, চলে গেল নাকি? আমি যেদিকে শুয়েছিলাম তার উল্টো দিকে, মানে যেদিকে উনি বসে আছে সেই দিকে ঘুরে দেখি উনি আমাকে এক ধ্যানে দেখতে আছে। এই যে মিস্টার, কি দেখেন? মেয়ে মানুষ কি কখনো দেখেন নাই? দেখি নাই, দেখে তো তোমাকে দেখতেছি। তুমি কত সুন্দরী, তাই তোমাকে দেখতেছি। হয়েছে, অনেক দেখছেন, এখন এখান থেকে যান। আর আপনি কে? এখানে কেন? বাবা, বাবা ডাক দেওয়ার সাথে সাথেই কে যেন আমার মুখ চেপে ধরেছে। বাবাকে ডাকতেছো কেন? ওই কি আপনার বাবা? কেন? তোমার বাবা মানে তো আমারও বাবা, কারণ উনি আমার হবু শ্বশুর হন। রাগে লুক নিয়ে। আর তুমি হচ্ছ অবুঝ ছাত্রী থেকে অবুঝ বউ। আমি মোটেও না অবুঝ। অবুঝ না হলে কি সুইসাইড করতে? সুইসাইড না করলে কি আপনি এখানে আসতেন বলেন? আর আপনি নাকি আমাকে ভালোবাসেন না। কে বলেছে? ভালো না বাসলে কি আমি এখানে আসি? আমার কথা বোঝা হয়েছে। আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। দেখি তোমার হাতটা, কলিজা। না, আমি আপনাকে দেখব না, আপনি খুব পচা। আরে না, দেখাও আমার কলিজাটা কত কষ্ট পেয়েছে, দেখি। না, দেখব না। দেখি বলতেছি। এবার এবার রাগ দেখিয়ে কথাটা বলেছি। কি অবস্থা করেছো হাতটার? তোমার খুব কষ্ট হয়েছে, তোমার খুব কষ্ট হয়েছে তাই না কলিজা? না, আমার একটুও কষ্ট হয়নি। আপনি খুব পচা, আপনি খালি আমাকে রাগ দেখান। আসো একটু আদর করে দেই। না, আপনাকে আদর করতে হবে না। তোমরা মেয়ে মানুষ পারো বটে, কথায় কথায় অভিমান করো। আর কথা বলবো না আপনার সাথে। কেন কলিজা? আমার দিকে তাকাও। না, তাকাবো না। দেখো এদিকে। আরে আপনি বাসা থেকে উঠে আসতেছেন কেন? আরে আপনি বসা থেকে উঠে আসতেছেন কেন? চুপ করে থাকো। আমি বসা থেকে রাফিজার খুব কাছে চলে গিয়েছি। আমি ওর কাছে যাওয়াতে ওর ঠোঁট জোড়া কাঁপতেছে। আমার ওর ঠোঁটগুলোর উপরে খুব লোভ হচ্ছে, তাই লোভ সামলাতে না পেরে দুইজনের ঠোঁট এক করে দিলাম। রাফিজা খালি করতেছে, কিন্তু আমি ছাড়তেছি না। তারপর প্রায় 5 মিনিট পরে তাকে আমি ছেড়ে দিলাম। দুইজনে হাঁপাচ্ছি, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনি কি আমাকে মেরে ফেলবেন? না তো, তুমি মরলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? কেউ এতক্ষণ কিস করে? কেন? সেদিন তুমি যে আমাকে কিস করলে। আপনি কি সেদিনের প্রতিশোধ নিলেন? না তো। আসতে পারি কি আমি ভিতরে? আরে ভাইয়া যে, আসো। তুমি ভেতরে আসতে কি পারমিশন নিতে হবে? তাও ঠিক আছে, আসো ভেতরে, বাইরে না থেকে। আমি তো এই ছেলেকে চিনি না, তাই ওরা দুইজন কথা বলতেছে, আমি দর্শকে শুনতেছি। তারপর ছেলেটা রাফিজার পাশে গিয়ে বসলো। এটা আমার ভাই রাসেল। ও, এটা তাহলে আমার বোনের টিচার? ভাইয়া। হাই, আমি রাসেল আহমেদ। হ্যালো, আমি ইমান ইসলাম। আমি রাসেলের সাথে টুকটাক কথা বলে পরিচিত হলাম। শুধু কি তোমরাই কথা বলবে, আমার সাথে কথা বলবে না? বলবো না, তুই একাই থাক। আমি ইমান ভাইয়াকে পেয়েছি, তাই তোর সাথে আর কথা নাই। ভাইয়া, তুমি এটা বলতে পারলে? আমার তো হাসি বাহির হচ্ছে ভাই বোনের ঝগড়া দেখে। তারপর আঙ্কেল আন্টি আসলেন ঘরে। কি হয়েছে তোমাদের? ভাই বোন ঝগড়া করতেছো কেন? মা দেখো না, ওনারা দুজন খালি কথা বলতেছে আমার সাথে। ওরা নাকি এখন কথা বলবে না। আরে রাসেল, তোর সাথে শয়তানি করতেছে। মা, আমি তাহলে যাই, অফিসে একটু কাজ আছে। আর ভাই বোন, আমি চলে যাচ্ছি। এখন মন ভরে কথা বলিস ওকে? যাও। ওকে বাবা, তাহলে যা। ওকে বাবা, গেলাম। ওকে যাও। তারপর
ছেলেটা চলে গেল হাসপাতাল থেকে। বাবা ইমান, রাফিজা তো অসুস্থ, তাই তুমি যদি একটু পাশে থাকতে তাহলে ভালো হতো। ঠিক আছে, তুমি বাবা ইমান তুমি থাকো রাফিজার পাশে, আর আমরা দুজনে বাসায় যাই। বাসায় কত কাজ। ওকে আঙ্কেল আন্টি, আপনারা যখন বলতেছেন। তারপর আঙ্কেল আন্টিও চলে গেলেন, শুধু রাফিজা আর আমি রয়ে গেলাম হাসপাতালে। আমার এখানে আসা প্রায় দুপুর হয়ে গেল। মা টেনশন করবে দেখে মাকে ফোন করে বলেছি যে মা, আমি আজকে বাসায় যাইতে পারবো না। কেন বাবা? মা, আমার এক বান্ধবী অসুস্থ, তাই তার কাছে এসেছি। ওকে বাবা, ভালো করে থাকিস। ঠিক আছে মা। কি বললা আমার শাশুড়ি মাকে? বললাম যে আমার এক বান্ধবী অসুস্থ, তাই আমি তার কাছে গিয়েছি। কি? আমি তোমার বান্ধবী হই? আরে রাগ করো কেন? মা তো আর জানে না তোমার কথা। মাকে এখন তোমার কথা বললে বলবে যে ছেলে প্রেম করতেছে আর আমাকে বলে নাই। এই কথা শুনলে মন খারাপ করবে, তাই মিথ্যা বললাম। ও আচ্ছা, তুমি কি খেয়েছো? না, সকালে একটু নাস্তা করেছি। তাহলে এখানে ফল আছে, কেটে কেটে খাও। ওকে বউ। হাসো কেন? বউ বললে তাই। বউ বলেছি দেখে কি তুমি আসবে? না, এমনি। ঠিক আছে, আর হাসবে না। এবার হা করো, আপেলের টুকরাটা খাও। তুমি খাও আগে। তুমি আগে খাও, কারণ তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। তুমিও বলো, মাও জোর করে খাওয়ায়, এখন তুমিও। আরে খাও। ঠিক আছে, খাবো এক শর্তে। ওকে বলো কি শর্ত? আমি তোমাকে খাইয়ে দিব আর তুমি আমাকে, তাহলে খাবো আমি। ওকে। রাফিজা আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি রাফিজাকে খাইয়ে দিচ্ছি। এভাবে সারাটা দিন রাফিজার সাথে দুষ্টুমি করে চলে গেল। একটা নার্স এসে বলতে লাগলো, ভাইয়া একটু সরেন তো, রোগীকে ইঞ্জেকশন দিতে হবে। ওকে আপু দাও। না, আমি ইঞ্জেকশন দিব না, আমার খুব ভয় করে। আরে একটু লাগবে না, দাও, আমি আছি। না, আমি দিব না। ভাইয়া আপনি একটু রোগীকে ধরেন, আমি দেই, এটা দিতেই হবে। আমি রাফিজার পাশে গিয়ে বসলাম এবং ওকে বললাম আমার হাত শক্ত করে ধরো। তারপর সে আমার হাত শক্ত করে ধরলো। নার্স ইঞ্জেকশন দিয়ে দিল। আচ্ছা, আপনি কি বলতে পারেন রোগী কবে সুস্থ হবে বা কবে বাড়িতে নিয়ে যাইতে পারবো? রোগী সুস্থ হতে বেশি দিন লাগবে না, আপনারা কালকেই রোগীকে নিয়ে যাইতে পারেন। ওকে, ধন্যবাদ আপনাকে। রাতে আঙ্কেল আন্টি কেউ আর আসলো না রাফিজার কাছে। আমি ছিলাম তার পাশে সব সময়। রাতে এখন কই থাকবো সেই নিয়ে চিন্তা। আপনি কই থাকবেন স্যার? সেটাই তো, কই থাকবো আমি? আর সবসময় আমাকে স্যার বলে কেন? আর সবসময় আমাকে স্যার বলো কেন? এখানে কি আমি তোমাকে স্যার বলে ডাকতে বলেছি? শুধু আপনি করে বলবে। ওকে, তাহলে আপনি আমার পাশে শুয়েন। না, বিয়ের আগে একসাথে থাকা ঠিক না, তাই তুমি বেডে ঘুমাও, আমি এই চেয়ারে ঘুমাবো। আপনার কষ্ট হবে না? আরে না, একদিনের ব্যাপার, কোনো কষ্ট হবে না, তুমি ঘুমাও। ওকে। তারপর আমি চেয়ারে হেলান দিয়ে বসে আছি। কি থেকে কি হয়ে গেল, কখন যে ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি রাফিজা তার বেডে ছোট বাচ্চার মতো পা দুটো জড়ো করে শুয়ে আছে। এখন কি সুন্দর নিষ্পাপ মনে হচ্ছে, কিন্তু ঘুম থেকে উঠলে খুব ফাইজলামি করে। কি সুন্দর লাগছে রাফিজাকে ঘুমানো অবস্থায়। আর একবার ক্রাশ খাইলাম। দেখতে দেখতে প্রায় রাত 2টা বেজে গেল। মনে হচ্ছে চোখের ঘুম হারাই গেছে। হঠাৎ কখন ঘুমাই গেছি জানি না, মর্নিং, ঘুমের ধান্দায় বলতেছি। কিন্তু কেউ কিছু বলতেছে না। চোখ খুলে দেখি, আরে আমি তো হসপিটালে আছি, আর দেখতেছি আমার পাশে ইমান চেয়ারে বসে ঘুমাচ্ছে। মা ডেকো না তো, একটু পরে উঠবো। এই যে স্যার, ওঠেন। আমি কি আপনার মা হই? সাথে সাথে মারতে শুরু করেছি। আমি চোখ খুলে দেখি রাফিজা আমাকে মারতেছে। কি হলো, তুমি সকালবেলা আমাকে মারতেছো কেন? আমি কি আপনার মা হই? তুমি কেন আমার মা হতে যাবা? তাহলে আমি তোমাকে ডাকতেছি আর আপনি বলতেছেন মা, এত সকালে ডাকতেছো কেন? আরে আমার মনে ছিল না যে আমি তোমার সাথে হাসপাতালে আছি, তাই বলেছি। প্রতিদিন সকালে মা ঘুম থেকে ডেকে উঠাইতো, তাই বলেছি। তাই দেখে আপনি আমাকে মা ডাকবেন? কি হয়েছে, তোমরা মারামারি করতেছো কেন? না আব্বু, এমনি। দরজায় দেখি আঙ্কেল আর আন্টি এসেছে, সাথে সকালের খাবারও এনেছে। মা, খাবারগুলো দুজনে খেয়ে নিও, 10টার দিকে তোমাকে বাসায় নিয়ে যাব। আমি ডাক্তারের সাথে কথা বলে আসলাম, আজকে তোমাকে বাসায় নিয়ে যাইতে পারবো। ওকে বাবা। আর এখানে থাকতে আর ভালো লাগতেছে না বাবা, আর শুধু বোর লাগতেছে। ওকে মা,
আজকে চলে যাব এখান থেকে। ঠিক আছে মা? তারপর আমরা দুইজনই আন্টিদের আনা খাবার খাইলাম। খেয়ে আঙ্কেল আন্টিদের সাথে গল্প করতে করতে 10টা বেজে গেল। বাবা 10টা তো বেজে গেল, কখন যাব এখান থেকে? তোমরা রেডি হও, আমি হাসপাতালের বিল মিটিয়ে দিয়ে আসি। ওকে বাবা, যাও। তারপর আঙ্কেল হাসপাতালে বিল মিটিয়ে দিয়ে আসলেন। সবাই রাফিজাকে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। বাসায় আসলাম। রাফিজাদের হাসপাতাল থেকে আসতে বেশি দেরি হলো না, কারণ রাফিজাদের বাসা থেকে হাসপাতাল 10 কিলোমিটার হবে। তাই বাসার সামনে এসে আঙ্কেল, তাহলে আমি বাসায় যাই। কি বলো বাবা, দুপুরে খেয়ে যেও, আর তোমার সাথে কিছু কথা আছে। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না, দুপুরে এখানে খেয়ে যেও। ঠিক আছে। আঙ্কেলের জোরাজুরি করার কারণে আর না করতে পারলাম না। দুপুরে সবাই একসাথে খাইতে বসলাম। রাফিজাও সেখানে ছিল। ইমান, তোমার তো সামনে পরীক্ষা, তাই না? জি আঙ্কেল। তাহলে এখন কিভাবে রাফিজাকে বিয়ে করবে তুমি? আর এদিকে সামনে রাফিজাতেও সামনে পরীক্ষা। কিন্তু আঙ্কেল। না, আগে তোমরা পরীক্ষা ভালোভাবে দাও দুজনে। বাবা, আমি পরীক্ষার আগে বিয়ে করতে চাই। না মা, পাগলামি করলে হবে না। তোমাদের দুজনেরই পড়া এখনো শেষ হয় নাই, আর তোমাদের দুজনেরই পরীক্ষার সামনে। কিন্তু বাবা। কোনো কিন্তু না, পরীক্ষা দেওয়া আগে, তারপর না হয় বিয়ে নিয়ে কথা বলবো। ঠিক আছে বাবা। আমি চুপ করে আঙ্কেলের কথা শুনতেছি। উনি ঠিক কথাই বলতেছে। পরীক্ষার সামনে এখন বিয়ে করলে দুইজনের পড়া নষ্ট হয়ে যাবে। ওনারা সবসময় তো আমাদের ভালোটাই ভাববেন। দেখতেছি রাফিজা সবার আগে চলে গেল তার রুমে। মনে হয় মন খারাপ হয়েছে আঙ্কেলের কথা শুনে। আমি তো আর তাড়াতাড়ি যাইতে পারবো না, তাই সবার সাথে খেয়ে উঠলাম। আঙ্কেল আন্টি, তাহলে আজকে আমি যাই। যাচ্ছ যাও, কিন্তু রাফিজার সাথে দেখা করে যাও। ওকে আন্টি। তারপর আমি উপরে রাফিজার রুমে গিয়ে দেখি রাফিজা খাটে মন খারাপ করে হেলান দিয়ে আছে। কি ব্যাপার? আমার কলিজাটার মন খারাপ, চুপ করে আছে। কি হলো, কথা বলবে না? তাহলে আমি চলে গেলাম। চলে যাওয়ার কথা শুনে দেখতেছি পাগলিটা আমাকে জড়িয়ে ধরেছে। কি হলো, কান্না করতেছো কেন? আর কিছুদিনের ব্যাপার তো, পরীক্ষাটা আগে দেই, তারপর তো বিয়ে করব। না, আমি যে তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না। আরে, এমন করে কেউ সামান্য ব্যাপার নিয়ে কান্না করে? আর প্রতিদিন তো দেখা হবেই, আর ফোনেও কথা বলবো। যখন তোমার আমাকে মনে পড়বে তখন ফোন দিবা, কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, তুমি কি আমাকে কখনো ভুলে যাবে? আরে, আমি কি তোমাকে ভুলতে পারি? তুমি আমার হচ্ছ কলিজা। এই কলিজাটা ছাড়া আমি কি বাঁচতে পারি বলো? সত্যি তো আমাকে কখনো ভুলবে না? হুম, সত্যি কলিজা। তাহলে আমি যাই। ওকে। না গেলে হয় না? আজকে আপনি এখানে থাকেন না। আরে না, বিয়ের আগে এখানে থাকলে বাহিরের মানুষ জানলে খারাপ বলবে, তাই আমি গেলাম। ওকে, কালকে দেখা হবে। ওকে, যান, দেখে শুনে যাইবেন। কালকে আপনি খুব সকালে আসবেন, আর বাড়িতে গিয়ে আমাকে ফোন দিবেন। ওকে বাবা, আসবো। রাফিজার থেকে বিদায় নিয়ে বাড়িতে যাচ্ছি। রাফিজার পাগলামিগুলো কথা মনে পড়লে হাসি বাড়ায়। এত ভালোবাসি আমাকে। রাস্তায় এসে একটা রিক্সা নিলাম। কিছুক্ষণ পরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে ঢুকলাম। বাবা, তুমি এসেছো? হ্যাঁ মা। আমি খুব টেনশনে ছিলাম বাবা। মা, তোমাকে না বললাম আমি আজকে আসব? আর এখানে টেনশনের কি আছে? তোমাকে না টেনশন করতে ডাক্তার মানা করছে। বাবা, তুই বুঝবি না মার জ্বালা কি। হুম, ঠিক বলেছ। আমি কি বুঝতে পারছি? হয়েছে, মার সাথে ঝগড়া করতে হবে না। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বেড়ে দিই। না মা, আমি খাবো না। ওখান থেকে খেয়ে এসেছি। ওকে, তাহলে তুই ওই রুমে গিয়ে রেস্ট কর। ওকে মা। আমি রুমে গিয়ে রেস্ট করার জন্য বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ঘুমাই গেলাম। ঘুম থেকে উঠলাম ঠিক বিকালবেলা। টাইম দেখতে মোবাইলটা চেক করে দেখি রাফিজা অনেকগুলো মেসেজ ও কল দিয়েছে। আজকে আমার খবর আছে। পাগলি তো মনে হয় রেগে আগুন হয়ে আছে। তাই আমি দেরি না করে সাথে সাথেই ফোন দিলাম, কিন্তু ফোনটাই রিসিভ করতেছে না। তাই আবার দিলাম, এবার রিসিভ হয়েছে। সরি সোনা, ফোন দিতে ভুলে গিয়েছিলাম। চুপ করে আছে। কি হলো কলিজা, কথা বলতেছো না কেন? সরি বললাম তো। ফোনের ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ আসতেছে।
তাও চুপ করে আছে, শুধু কান্নার আওয়াজ আসতেছে। আমি ফোন কেটে দিলাম। তুমি যদি কথা না বলো। আপনি খালি আমাকে কষ্ট দেন কেন? আমার কত টেনশন হচ্ছিল, আমি কত ফোন দিছিলাম আর আপনি ফোন রিসিভ করেন নাই কেন? হ্যাঁ, সরি কলিজা, আমি ঘুমাই গেছিলাম, তাই ফোন রিসিভ করতে পারি নাই। আপনি খুব পচা, আপনি খালি আমাকে কষ্ট দেন।